তাহলে দেখেন আমাদের ফ্রি ভাইব্রেশনের পার্টটা শেষ, ফোর্স ভাইব্রেশন শুরু হবে। ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রেও আমাদের এরকম সেম দুইটা টাইপ আছে, একটা হলো উইথ ড্যাম্পিং আর একটা উইদাউট ড্যাম্পিং। তো আমরা প্রথমে যেটা সহজ ফ্রি ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং সেটা প্রথমে শিখবো, এরপরে ফ্রি ভাইব্রেশন উইথ ড্যাম্পিংটা শিখবো। তো এই ফিগারটা আমাদের সবার পরিচিত, এই ফিগারটা নিয়ে মোটামুটি আমরা এই ডাইনামিক্স অফ স্ট্রাকচার কোর্সে অনেক আলোচনা করছি, অনেক কিছু করছি, হাবিজাবি অনেক ইকুয়েশন টিকুয়েশন বের করছি। এই ফিগারটাতে দেখেন আমরা এটাকে কি বলতেছি, এটা একটা ড্যাম্পিং সিস্টেম। সো এখান থেকে একটা ড্যাম্পিং ফোর্স কাজ করবে, এখানে একটা স্প্রিং ফোর্স কাজ করবে। এই যেহেতু এই বস্তুটার একটা নিজস্ব ভর আছে, এই ক্ষেত্রে একটা ইনারশিয়া ফোর্স কাজ করবে, আর এই যে তার এই বরাবর একটা ডাইনামিক ফোর্স কাজ করবে। এখন এতদিন পর্যন্ত আমরা যেই গুলা শিখে আসছি, যে সমস্ত ডাইনামিক সিস্টেম শিখে আসছি, সেগুলো যেহেতু ফ্রি ভাইব্রেশন ছিল, ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে আমাদের এই পি ফোর্সটার ভ্যালুটা ডাইরেক্ট জিরো হয়ে যেত। তো এখন যেহেতু ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে এই পি ভ্যালুটা বা পি ফোর্সটা এখানে জিরো হবে না, এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। তো এই সেই পি ফোর্সটা যেহেতু একটা ডাইনামিক ফোর্স, এই ডাইনামিক ফোর্সটা আমি ফার্স্টের ক্লাসেই বলে নিছি, ডাইনামিক ফোর্স আমরা সেগুলাকেই বলবো যেগুলা টাইমের সাথে সাথে চেঞ্জ হইতে পারে, সেই সমস্ত ফোর্সগুলোকে আমরা ডাইনামিক ফোর্স বলবো। এখানে যে পি ফোর্সটা, সেই পি ফোর্সের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে পি ইকুয়াল টু পি নট সাইন ওমেগা টি। অর্থাৎ এই যে পি ফোর্সটা, এই পি ফোর্সটা টি এর রেসপেক্টে অর্থাৎ টাইমের রেসপেক্টে এটা চেঞ্জ হইতে থাকবে। এখানে একটা সাইনের ফাংশন দেওয়া আছে, অর্থাৎ একটা সাইনের ওয়েভ আকারে পি ফোর্সটা চেঞ্জ হইতে থাকবে। সো আমি প্রথমে এই ইকুয়েশনটা নিয়ে একটু কথা বলি, এই ইকুয়েশনটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমাদের এই ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে কোনো ডেরিভেশন পড়া লাগবে না, কারণ এটা ডেরিভেশন গুলো অনেক বড় বড় হয়, একটু কমপ্লেক্স হয়, সেগুলো আসলে মনে রাখা ডিফিকাল্ট। এক্ষেত্রে কোনো ডেরিভেশন পড়া লাগবে না, কিন্তু আমাদের ছোট ছোট ইকুয়েশন পড়তে হবে যেগুলো দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারবো। তো প্রথমে দেখেন এখানে পি ইকুয়াল টু পি নট সাইন ওমেগা টি, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে পি, পি তো একটা ফোর্স, ডাইনামিক ফোর্স। এই পি ডাইনামিক ফোর্সের এই পি নট অংশ যেটা, সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। পি নট অংশটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এখন এই নট যেটার সাথে নট থাকবে সেটাকে আমরা বলবো স্ট্যাটিক। অর্থাৎ এই পি নট অংশটুকু এটা হলো স্ট্যাটিক অ্যামপ্লিটিউড, মানে এটা যদি ডাইনামিক সিস্টেম না হয়ে একটা স্ট্যাটিক সিস্টেম হইতো, অর্থাৎ যেটা টি এর সাপেক্ষে মানে টাইমের সাপেক্ষে যে ভ্যালুটা পরিবর্তন হয় না, সেই ভ্যালুটাকে বা সেই অংশটাকে আমরা বলি স্ট্যাটিক, মানে সেটা টাইমের সাথে সাথে একই থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। তো এই পি নট অংশটা হলো সেই স্ট্যাটিক অংশ, অর্থাৎ এটাকে বলা হয় স্ট্যাটিক ফোর্স। আর তার সাথে এই যে সাইন ওমেগা টি, মেনলি এই সাইন ওমেগা টি হলো টাইমের সাথে সাথে চেঞ্জ হইতে থাকে। এখন এই সাইন ওমেগা টি যে অংশটা, এই অংশটাকে বলা হয় ডাইনামিক পার্ট। এখন এই যে আমি এখন এরপর একটু হ্যান্ড নোট থেকে পড়ি, কারণ এরপরে এই এখানে যে জিনিসগুলো লেখা আছে ওগুলো খুব সংক্ষেপে লেখা আছে, এটা ডিটেলসে লেখা আছে এই হ্যান্ড নোটে। তাহলে দেখেন এই ফোর্স ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং এর ক্ষেত্রে কি বলা আছে, এই যে যেটা এখানে আমি মাত্রই বুঝাইলাম, পি ইকুয়াল টু পি নট সাইন ওমেগা টি, যেটা এটা পি অফ টি বা পি ফোর্স যেটা, সেটাকে অবশ্যই একটা ডাইনামিক ফোর্স। ডাইনামিক্সটাকে, ডাইনামিক কথাটাকে এখানে এক্সাইটেশন লেখা আছে। আর এই অংশ যেটুকু সেটুকু মনে একটা ডাইনামিক ফাংশন বা এক্সাইটেশন ফাংশন, যেটার কারণে আমাদের ফোর্সটা ভাইব্রেট করতে থাকে। যেমন যদি আমি সাইন ওয়েভের কথা বলি, দেখেন এই যে সাইন ওয়েভটা মেনলি এরকম শেপের হয়, এরকম শেপের ওয়েভ হয়। তো সাইন ওয়েভ হলে আমাদের যে পি ফোর্সটা, সেই পি ফোর্সটা এরকম একটা ওয়েভ আকারে ভাইব্রেট করতে থাকবে। আর পি নট অংশ যেটাকে আমরা বললাম, পি নটটাকে আমি বললাম স্ট্যাটিক অ্যামপ্লিটিউড, এই কথাটা এখানে ভুল লেখা আছে, এটা এক্সাইটেশন অ্যামপ্লিটিউড না, এটা হবে স্ট্যাটিক অ্যামপ্লিটিউড। অর্থাৎ এই যে দেখেন এই একদম তার যে নিউট্রাল অবস্থা, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যে পরিমাণ তার যে বিস্তার ঘটছে, সেটাকে আমরা বলি স্ট্যাটিক অ্যামপ্লিটিউড, সেটাকে এখানে পি নট দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এরপরে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো, আমরা যদি এই ফোর্স ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং এর একটা ইকুয়েশন অফ মোশন তৈরি করতে চাই, তাহলে সেটা কেমন হবে সেটা যদি দেখি, তাহলে আমাদের এই যে এখানে যে ফিগারটা, সেই ফিগারটা টোটাল 4টা অংশ আছে। আমরা প্রথম থেকে বলে আসতেছি এই ফিগারটা টোটাল 4টা অংশ আছে, একটা স্প্রিং ফোর্স, একটা ড্যাম্পিং ফোর্স, একটা ইনার্শিয়া ফোর্স, আর একটা হলো ডাইনামিক ফোর্স। এখন যেহেতু ফোর্স ভাইব্রেশন, এই ডাইনামিক ফোর্সটা অবশ্যই থাকবে। যেহেতু একটা ডাইনামিক সিস্টেম, স্প্রিং ফোর্সটা অবশ্যই থাকবে। আমরা যেহেতু বলতেছি উইদাউট ড্যাম্পিং বলে এই সি ফোর্স যেটা, সেই সি ফোর্সটা থাকবে না। আর যেহেতু বস্তুটার একটা নিজস্ব ভর আছে, তাই এখানে ইনার্শিয়া ফোর্স যেটা, ইনার্শিয়া ফোর্সটা অবশ্যই থাকবে। তো সেটাই এখানে লেখা হয়েছে, দেখেন এই যে এম ইউ ডাবল প্রাইম, যেটা এম ইউ ডাবল প্রাইম মানেই হলো আমাদের ইনার্শিয়া ফোর্স, আগেই দেখে আসছি।
কে ইউ যেটা, কে ইউটা হলো আমাদের স্প্রিং ফোর্স, আর পি নট সাইন ওমেগা টি যেটা সেটা হলো আমাদের ডাইনামিক ফোর্স। এই যে এখান থেকে যেটা দেখতেছি পি নট সাইন ওমেগা টি ডাইনামিক ফোর্স, আর স্প্রিং ফোর্স হলো কে ইনটু এক্স, বা আমরা সেটাকে ডিসপ্লেসমেন্টটাকে এখানে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি। আর এই ইনার্শিয়া ফোর্স যেটা, ইনার্শিয়া ফোর্সের ফর্মুলাটা ছিল এম এ বা এম ইউ ডাবল প্রাইম বা এম এক্স ডাবল প্রাইম, একই কথা। তো আমাদের মেন ইকুয়েশন অফ মোশন, ফোর্স ভাইব্রেশন উইথ ড্যাম্পিং আর সেই ইকুয়েশন অফ মোশন, সেই ইকুয়েশন অফ মোশনটা দাঁড়ায় এইটা। এখন এইটাকে যদি আমরা সলিউশন করতে চাই, তাহলে দেখেন আমরা যদি একটু মেমোরিটাকে রিওয়াইন্ড করি, তাহলে আমরা যখন ওই ডেরিভেশন করছিলাম, ফ্রি ভাইব্রেশনের ডেরিভেশন করছিলাম, তখন কি করছিলাম, এই ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি ধরে নিয়েছিলাম, এটা সলিউশন ধরে নিয়ে তারপরে আগাইছিলাম। ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি এটা ধরে নিয়ে আমরা ডেরিভেশন করছিলাম, ডেরিভেশন করে আমরা মেইনলি একটা ইকুয়েশন দাঁড় করেছিলাম, একটা সলিউশন দাঁড় করেছিলাম। আমরা যদি ফোর্স ভাইব্রেশনের সলিউশন করতে চাই, ফোর্স ভাইব্রেশনের মেইনলি সলিউশনের দুইটা পার্ট থাকে, একটাকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন আর একটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। এই জন্যই মেইনলি এই সমস্ত ক্ষেত্রে ডেরিভেশনটা অনেক বেশি বড় হয়ে যায়, কারণ কমপ্লিমেন্টারি সলিউশনের আলাদা একটা ডেরিভেশন হয়, পার্টিকুলার সলিউশনের আলাদা একটা ডেরিভেশন হয়। ফাইনালি এই দুইটা ডেরিভেশন, দুইটা ইকুয়েশন একসাথে অ্যাড আপ করতে হয়, যোগ করতে হলে, যোগ করলে আমরা মেইনলি একটা ইকুয়েশন পাই। তো আমরা এখানে ওই ডেরিভেশনের মধ্যে আমরা যাব না, তবে আমরা কি জানবো, আমরা এখান থেকে জাস্ট এই দুইটা ইকুয়েশন জেনে রাখবো। সেটা হলো, যদি আমাদের কোনো সময় এই ইউসি বা কমপ্লিমেন্টারি সলিউশন, আমরা জাস্ট এটা জেনে রাখবো, ইউ ইকুয়াল টু ইউসি প্লাস ইউপি। ইউ মানে কি, ইউ মানে হলো ডিফরমেশন বা ডিফ্লেকশন বা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদের যে ভাইব্রেশনটা ছিল সেই ভাইব্রেশনটা কতদূর ডিসপ্লেস হয়েছে, সেই পুরো ডিসপ্লেসমেন্টটা বের করার দুইটা অংশ আছে, একটা হলো কমপ্লিমেন্টারি ডিসপ্লেসমেন্ট আর একটা হলো পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট। এখন এই কমপ্লিমেন্টারি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হলো আবার এটা, যে ইউ সি ইকুয়াল টু সি সাইন ওমেগা টি প্লাস ফাই। আর পার্টিকুলার সলিউশন যেটা, পার্টিকুলার সলিউশনের ইকুয়েশন আবার এটা, এ সাইন ওমেগা টি। এটা কখন প্রয়োজন হবে সেটা আমি বলে দেব, আমাদের একটা ম্যাথ আছে এটা, যেখানে এটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখানো আছে। আমার এখানে সেটা জরুরি প্রয়োজন পড়তেছে না, আমি এখানে সেটা দেখাইতেছি না। এরপরে আমাদের দেখেন এখানে জাস্ট অ্যামপ্লিটিউডের একটা ডেরিভেশন আছে, অ্যামপ্লিটিউডের ডেরিভেশন আমার প্রয়োজন নাই, আমি এখান থেকে ডাইরেক্ট ইকুয়েশন মুখস্থ করব। ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে ডেরিভেশন অনেক বড় বড় হয়, এখানে পুরো ডেরিভেশন দেওয়া নাই। তো আমরা এত কিছু ঝামেলার মধ্যে যাব না, আমরা শুধুমাত্র ইকুয়েশন মুখস্থ করব। আমরা যদি এই অ্যামপ্লিটিউড, আমাদের কোনো ফোর্সড ভাইব্রেশন সিস্টেমের অ্যামপ্লিটিউড বের করতে হয়, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। অ্যামপ্লিটিউড বের করার ফর্মুলাটা হলো, এখানে কি বলতেছে, যে লোড দেওয়া থাকে, লোড দেওয়া থাকলে পি নট বাই কে ইনটু 1 মাইনাস বিটা স্কয়ার। মেইনলি এই ফর্মুলাটাও মুখস্থ করা লাগে না, এটাকে আরো সংক্ষেপে নিয়ে আসা হয়। সংক্ষেপে এই যে এখানে যে পি নট বাই কে ইনটু 1 মাইনাস বিটা স্কয়ার বলতেছি, এখান থেকে যদি পি নট বাই কে এই অংশটুকুকে আলাদা করে নিয়ে আসি, এখান থেকে যে জিনিসটা পাই সেটাকে বলা হয় স্ট্যাটিক ডিফরমেশন। স্ট্যাটিক ডিফরমেশনকে এখানে এরকম ডেল এসটি দ্বারা প্রকাশ করা হয়, যাতে এসটি মানে বোঝায় স্ট্যাটিক ডিফরমেশন। তো স্ট্যাটিক ডিফরমেশন থেকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে দেখেন ডাইনামিক ডিসপ্লেসমেন্ট, এই যে পি নট বাই কে, এই কেটাকে যদি আমি পি নটের নিচে ভাগ আকারে লিখি, তাহলে এখান থেকে ফর্মুলাটা কি দাঁড়ায়, যেহেতু পি নট বাই কে ইকুয়াল টু আমি স্ট্যাটিক ডিফরমেশন ডেল এসটি পাইতেছি, তাহলে আলটিমেটলি আমাদের অ্যামপ্লিটিউড ইকুয়াল টু ফর্মুলাটা দাঁড়ায়, ডাইনামিক অ্যামপ্লিটিউড বা ডাইনামিক ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ফর্মুলাটা দাঁড়ায় ডেল এসটি ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা স্কয়ার। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে। ডাইনামিক ডিসপ্লেসমেন্ট বা ডাইনামিক অ্যামপ্লিটিউড, এই দ্বারা অ্যামপ্লিটিউডও বোঝায়, একই কথা। ডাইনামিক ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউডের ফর্মুলা হলো ডেল এসটি ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা স্কয়ার। এখন ডেল এসটি যেটা, ডেল এসটির ফর্মুলাটা হলো আবার পি নট বাই কে, আর বিটাটা হলো ড্যাম্পিং একটা রেশিও, ফ্রিকোয়েন্সি রেশিও, সরি ফ্রিকোয়েন্সি রেশিওর ফর্মুলাটা হলো যে এটা হলো বিটা ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই ওমেগা নট। ওমেগাটা যেটা, ওমেগাটাকে বলা হয়, আমরা জানি ওমেগা ইকুয়াল টু, আমরা সেটাকে বলি হলো ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি। মেইনলি শুধু ওমেগা যদি থাকে এটাকে বলা হয় অপারেটিং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর ওমেগা এন থাকলে সেটাকে বলা হয় ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি। এটা অনেকে ওমেগা নট দ্বারাও লেখে, একই কথা। ওমেগা নট লেখা বা ওমেগা লেখা মানে হলো অপারেটিং ফ্রিকোয়েন্সি, আর ওমেগা এন মানে হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই অপারেটিং ফ্রিকোয়েন্সিটা আমাদের প্রশ্নে ডাইরেক্ট ভ্যালু দেওয়া থাকে, আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির জন্য আমরা ইকুয়েশন জানি যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, যে ইকুয়েশন জানি সেই ইকুয়েশন থেকে আমাদের ওমেগা এনটা বের করে নিতে হবে। কারণ যদি এটা প্রশ্নে দেওয়া থাকে, এটা যদি আমি বের করে নিতে পারি, সেখান থেকে আমি বিটার ভ্যালুটা বের করতে পারবো। সো বিটার ভ্যালুটা বের করতে পারলে এই ইকুয়েশনে বসালে মেইনলি আমাদের ডাইনামিক ডিসপ্লেসমেন্ট কত, সেই ডাইনামিক ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা আমরা বের করতে পারি। এরপরে যেটা দেখাইতেছে, এরপরে
এগুলা আর আসলে নেসেসারি না, এগুলা জাস্ট একটা বিটার ভ্যালু ধরে নিলে কেমন কি গ্রাফ আসে, সেই গ্রাফ এখানে একটা গ্রাফ প্লট করা আছে, এই জিনিসগুলো একই কথা লেখা আছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন যেটা, সেটা হলো ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কথাটার মানে হলো স্ট্যাটিক অ্যামপ্লিচিউডের তুলনায় আমাদের ডাইনামিক অ্যামপ্লিচিউড যেটা, সেটা কতটুকু বেশি বা কম হচ্ছে। স্ট্যাটিক অ্যামপ্লিচিউড বলতে আমরা কি, যেটা নিচে এরকম নট আছে সেটাকে আমরা বলছি স্ট্যাটিক অ্যামপ্লিচিউড। আর ডাইনামিক অ্যামপ্লিচিউড কোনটা, ওই যে 1 মাইনাস বিটা স্কয়ার দ্বারা গুণ করার পর আমরা যেটা পাইছি সেটাকে আমরা বলতেছি ডাইনামিক অ্যামপ্লিচিউড। তাহলে ম্যাগনিফিকেশন ফ্যাক্টর ইকুয়াল টু ফর্মুলা হলো 1 মাইনাস বিটা স্কয়ার। মেইনলি তো আমরা এটাই করছি, দেখেন এখানে যে এটা হলো আমাদের স্ট্যাটিক ডিফরমেশন বা স্ট্যাটিক অ্যামপ্লিচিউড, আর এটা হলো ডাইনামিক অ্যামপ্লিচিউড। ডাইনামিক অ্যামপ্লিচিউড পাইতে হলে আমরা কি করতেছি, স্ট্যাটিক অ্যামপ্লিচিউডকে 1 মাইনাস বিটা স্কয়ার দ্বারা ভাগ করতেছি, ভাগ করলে আমরা এই আমাদের ডাইনামিক অ্যামপ্লিচিউড কত সেটা পাইতেছি। তাহলে একটা আরেকটার থেকে কতটুকু ছোট বা বড় সেটা যদি আমি বের করতে চাই, তাহলে কি এটাকে যদি এই পাশে নিয়ে আসি আর এটাকে এই অংশটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়, স্ট্যাটিক ডিভাইডেড বাই ডাইনামিক ইকুয়াল টু 1 মাইনাস বিটা স্কয়ার, অর্থাৎ কতটুকু কত গুণ কম বা বেশি সেটা ডিপেন্ড করে এইটুকুর উপরে। তো এই অংশটুকুকে আমরা বলি মেইনলি ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জানার জন্য। মেইনলি ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কখন প্রয়োজন হয়, ধরেন আমার একটা বিল্ডিং, আমি বিল্ডিং বানাইছি, সেই বিল্ডিংটার স্ট্যাটিক অ্যামপ্লিটিউড, স্ট্যাটিক অবস্থায় তার ডিসপ্লেসমেন্ট হয় ধরেন বললাম যে 10 ইঞ্চি। এখন যে কোনো একটা ভূমিকম্পের সময় বা কোনো ডাইনামিক লোডের সময় ডাইনামিক অ্যামপ্লিটিউড আমি পাইতেছি ধরেন 20 বা 30 ইঞ্চি। তার মানে কি, তার মানে স্ট্যাটিকের তুলনায় ডাইনামিক অ্যামপ্লিটিউড যখন যদি অনেক বেশি হয়ে যায়, আমি এটা বিল্ডিং এর আমি কনস্ট্রাকশন ফেজের আগেই আমি অ্যানালাইসিস করে দেখবো, অ্যানালাইসিস করার আগে যদি দেখি যে আমাদের ডাইনামিক অ্যামপ্লিটিউডটা স্ট্যাটিকের থেকে অনেক বেশি হয়ে যাইতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিল্ডিংটা ফেল করে যাবে। আমাদের উদ্দেশ্যটাই থাকবে সেখানে ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কমানো, ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কমায় আমাদের যে ডাইনামিক যে অ্যামপ্লিটিউড সেটাকে কমানো। ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কমাইতে হলে আমাদের আবার এই বিটার ভ্যালু, যেটা বিটার ভ্যালুটা কমাইতে হবে। বিটার ভ্যালুটা কমানোর জন্য আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি যেটা, তো বিটার ভ্যালুটা বাড়াইতে হবে। বাড়ানোর জন্য আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি যেটা, অপারেটিং ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে হবে অথবা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটাকে কমাইতে হবে। এটা আসলে ম্যাথমেটিক্স এর মধ্যে আরো ভালোভাবে উপস্থাপন করা যাবে, ম্যাথমেটিক্স এর মধ্যে জিনিসটা আরো ভালোভাবে আসবে। এখানে সে কথাটাই লেখা আছে যে যদি ম্যাগনিফিকেশন ফ্যাক্টর 1 এর থেকে বড় হয় তাহলে ডাইনামিক রেসপন্স বা ডাইনামিক অ্যামপ্লিটিউডটা স্ট্যাটিক এর থেকে বেশি হয়, এবং সেই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন ফ্যাক্টর বেশি হয়ে যায় এবং ডিজাইন ফেল করে যায়। এই ফিগারগুলো দ্বারা জাস্ট ওই ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যে বেশি হলে ফেল করে যায় এই জিনিসটাই বোঝাচ্ছে, তাছাড়া এর আলাদা কোনো সিগনিফিকেশন নাই। আর যদি ম্যাগনিফিকেশন ফ্যাক্টর একবারে জিরো হয় তাহলে সেক্ষেত্রে স্ট্যাটিক অ্যামপ্লিটিউড এবং ডাইনামিক অ্যামপ্লিটিউডের ভ্যালু একই আসে। সেই ক্ষেত্রে আমরা ওইখানে আলাদাভাবে ওই সিস্টেমের যে ডাইনামিক কোনো ফোর্সের আন্ডারে আছে সেটাকে আমরা কনসিডার করি না। আর বিটার ভ্যালু যদি একের থেকে ছোট হয়, অর্থাৎ ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়, ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যদি মাইনাস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে স্ট্যাটিক অ্যামপ্লিটিউডটা বেশি হয়। সেই ক্ষেত্রে আর আমাদের ডাইনামিক অ্যামপ্লিটিউডের কারণে আমাদের ডিজাইনে বা বিল্ডিং এ কোনো ক্ষতি হয় না। সো এগুলা জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা, আমরা আসলে ম্যাথের মধ্যে দেখবো যে কখন মানে কি পরিমাণ আমাদের ডাইনামিক অ্যামপ্লিটিউড আসতেছে কিংবা কি পরিমাণ স্ট্যাটিক অ্যামপ্লিটিউড আসতেছে। আমাদের একটা যদি প্রবলেম দেখি, এক্সাম্পল 1 যেটা এখানে ফোর্স ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং এর এক্সাম্পল 1 যেটা সহজ একটা প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম। এখানে কি বলছে দেখেন, প্রথমে বলা আছে a 1500 কেজি ট্রাক ক্যাব is assumed to be supported by 4 spring। তার মানে হলো একটা ট্রাক আছে, ট্রাকটা মনে করেন এরকম একটা ট্রাক আছে, এই ট্রাকটাকে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে 4টা স্প্রিং এর মাধ্যমে, মানে ধরেন ঝুলাই রাখছি এরকম 4টা স্প্রিং দিয়ে ঝুলাই রাখা হয়েছে, ট্রাকটাকে ঝুলাই রাখা হয়েছে, কোনো একটা কারণে ঝুলাই রাখা হয়েছে। এরপরে বলতেছে প্রত্যেকটা স্প্রিং এর স্টিফনেস, স্টিফনেস মানে হলো কে, স্টিফনেস বা স্প্রিং কনস্ট্যান্ট যেটা একই কথা, স্টিফনেস এর ভ্যালু আছে 120 কিলো নিউটন পার মিটার। এরপরে বলতেছে ডিটারমাইন দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যাব। তার মানে হলো আমাদের এই যে ট্রাক, স্প্রিং এর সাহায্যে যখন আমরা ট্রাকটা ঝুলে রাখবো তখন কি হবে, এটা আস্তে আস্তে ভাইব্রেট করতে থাকবে, দুলতে থাকবে, কারণ স্প্রিং তো যে স্প্রিং এর উপর লোড পড়লে তো সেটা উপরে নিচে দুলতে থাকবে, সেটা তো স্থির অবস্থায় থাকবে না। এই যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি মানে হলো যখন সে দুলতেছে তখন তার ফ্রিকোয়েন্সি কত সেটা বের করতে বলতেছে। এরপরে বলতেছে অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন, তার মানে এই যে তখন দুলতেছে বা ডাইনামিক অবস্থায় যখন আছে তখন তার অ্যামপ্লিটিউড কত সেটাও বের করতে বলতেছে।
আর এখানে বলতেছে ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইনপুট অফ ইচ অ্যাক্সেলারেটর, তার মানে হলো আমাদের যে ট্রাক বা যে ট্রাক ক্যাপটা ঝুলতেছে সেটা যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, সে সরণের একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে। ইকুয়েশনটা হলো ডি ইকুয়াল টু 0.05 সাইন 6t, এই ইকুয়েশনটা দেওয়া আছে। এখন এইখান থেকে আমাদের দুইটা ভ্যালু বের করতে হবে, সে একটা হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আর একটা হলো অ্যামপ্লিটিউড। এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। এখন আমরা প্রথমে আসি যে আমাদের যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা দেওয়া আছে সেটাতে আসি। ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা দেওয়া আছে কি, d ইকুয়াল টু 0.05 sin 6t। কিছুক্ষণ আগে এরকম সেম একটা ইকুয়েশন আমরা পড়ে আসলাম, যদি খেয়াল থাকে যে ডাইনামিক একটা সিস্টেমের ইকুয়েশন যদি দেওয়া থাকে, ডাইনামিক একটা সিস্টেমের ইকুয়েশন যেখানে দেওয়া ছিল pt ইকুয়াল টু p নট sin ওমেগা t। এটা প্রথম অংশ যেটা, সেটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি ইনিশিয়াল অ্যামপ্লিটিউড। ইনিশিয়াল অ্যামপ্লিটিউড বা স্ট্যাটিক অ্যামপ্লিটিউড। স্ট্যাটিক অ্যামপ্লিটিউড বা ওই ইকুয়েশনটাকে যদি আমি এখন এই ডি এর ইকুয়েশনের সাথে তুলনা করি, দেখেন এখানেও তুলনা করা আছে যে d equal to 0.05 sin 6t, এটাকে যদি আমি d নট sin ওমেগা t এরকম ইকুয়েশনের সাথে তুলনা করি, মানে একটা জেনারেল, এটা হলো একটা জেনারেল ডাইনামিক ইকুয়েশন, আর এটা হলো আমাদের যে ইকুয়েশনটা এখানে প্রবলেমের জন্য দেওয়া আছে। একটা জেনারেল ইকুয়েশনের সাথে যদি তুলনা করি, তাহলে সেই ক্ষেত্রে d নট, এই অংশটুকুকে আমরা বলবো d নট, স্ট্যাটিক অংশ, এটা টাইমের সাথে চেঞ্জ হবে না, এবং এই অংশটুকু টাইমের সাথে চেঞ্জ হবে, এটা হলো আমাদের ডাইনামিক অংশ। তাহলে d not equal to কত হবে, d not equal to আমরা ডাইরেক্ট এই যে এখানে, সো d not equal to ডাইরেক্ট 0.05 এটা লিখে ফেলতে পারবো, এবং ওমেগার জায়গায় আমাদের এখানে কত আছে, ওমেগার জায়গায় আছে 6, তাহলে ওমেগা ইকুয়াল টু 6 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখেন এই যে যেই ওমেগার ভ্যালুটা ডাইরেক্ট প্রশ্নে বা ইকুয়েশনে দেওয়া আছে, এটাকে মেইনলি বলা হয় অপারেটিং ফ্রিকোয়েন্সি। এই যে ওমেগার ভ্যালুটা দেওয়া আছে এটাই হলো অপারেটিং ফ্রিকোয়েন্সি। অনেক ক্ষেত্রে এটাকে ওমেগা নট দ্বারাও লেখা হয়, একই কথা। শুধু ওমেগা দিয়ে লিখলেও সেটা বোঝাবে অপারেটিং ফ্রিকোয়েন্সি, ওমেগা নট দিয়ে লিখলেও অপারেটিং ফ্রিকোয়েন্সি বোঝাবে। তাহলে এর আগে আমাদের যদি বের করতে হয় যে অ্যামপ্লিটিউড বের করতে হয়, যে অ্যামপ্লিটিউড বের করার ফর্মুলাটা কি ছিল, অ্যামপ্লিটিউড বের করার ফর্মুলাটা ছিল এই যে পি নট বাই কে বা ডেল স্ট্যাটিক ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা স্কয়ার। তো 1 মাইনাস বিটা স্কয়ার, বিটা ইকুয়াল টু আবার ফর্মুলা কি ছিল, ওমেগা বাই ওমেগা এন। এখন এই ওমেগার ভ্যালুটা তো ডাইরেক্ট প্রশ্নে দেওয়া আছে, ওমেগা এন এর ভ্যালু দেওয়া নাই, তাহলে ওমেগা এন এর ভ্যালু আমাদের বের করতে হবে। তো ওমেগা এন এর ভ্যালু সূত্র আমরা জানি, এবং আমি বলছি যে মোটামুটি ডাইনামিক্সে যত প্রবলেম করা হয় সব জায়গায় এই বান্দারা বের করতেই হবে। এই একটা ঝামেলার জিনিস, এই সবকিছুর মধ্যেই থাকে, এটাই প্রথমেই বের করতে হবে। ওমেগা এন এর ফর্মুলা হলো রুট ওভার কে বাই এম। এখানে ডাইরেক্ট আমাদের প্রশ্নে কে এর ভ্যালু দেওয়া আছে, যে প্রত্যেকটা, দেখেন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো বাই 4 স্প্রিং ইস উইথ স্টিফনেস 120 কিলোনিউটন পার মিটার। তার মানে এখানে বলা আছে এই ট্রাকটা ঝুলানোর জন্য 4টা স্প্রিং ইউজ করা হয়েছে, এবং প্রতিটা স্প্রিং এর স্টিফনেস বা স্প্রিং কনস্ট্যান্ট হলো 120 কিলোনিউটন পার মিটার। তাহলে এখানে যেহেতু একটা স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস এত ছিল, 4টা স্প্রিং, তাই এখানে 4 দিয়ে গুণ করা হয়েছে, যে টোটাল স্প্রিং কনস্ট্যান্ট 4 ইনটু 120। যেহেতু এখানে কিলো নিউটন আছে, কিলো নিউটন থেকে মিটারে নেওয়ার জন্য 1000 বা 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করা হয়েছে। গুণ করলে এখান থেকে স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস আছে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার। আর ওয়েট, এই ট্রাকটার ওয়েট ডাইরেক্ট এখানে বলাই আছে 1500 কেজি। তাই রুট ওভার কে বাই এম যদি করি, রুট ওভার কে বাই এম করলে এখান থেকে আমাদের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আসে 17.89 হার্জ। এখন আমরা যদি এই ওমেগা জানি, ওমেগা জানলে এই এফ এর ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা আমি একদম প্রথমের দিকে লিখে দিছিলাম, ফ্রি ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং এ লেখা ছিল যে এফ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই। তো এখানে জাস্ট ওমেগার ভ্যালুটা 17.89 আর 2 পাই তো কনস্ট্যান্ট একটা ভ্যালু, সেখান থেকে ফ্রিকোয়েন্সি আসতেছে 2.85 হার্জ। তাহলে আমাদের যে প্রথম অংশ যেটা বের করতে বলছিল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, সেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা আমরা পাইলাম 2.85 হার্জ। এরপরে আসি পরের অংশ যেটা বলতেছিল যে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডের ফর্মুলাটা কি, অ্যামপ্লিটিউডের ফর্মুলাটা হলো যে এটা, যে ডেল স্ট্যাটিক ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা স্কয়ার, অর্থাৎ যে আমাদের ইনিশিয়াল যে অ্যামপ্লিটিউড, ইনিশিয়াল অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা স্কয়ার। এখন বিটা ইকুয়াল টু আবার ফর্মুলা কি, বিটা ইকুয়াল টু ফর্মুলা হলো ওমেগা বাই ওমেগা এন। ওমেগার ভ্যালুটা যে 6, এটা ডাইরেক্ট আমাদের প্রশ্নেই দেওয়া আছে, এই যে প্রশ্নেই দেওয়া আছে যে 60। আমরা এই ইকুয়েশনটাকে এর সাথে যদি তুলনা করি, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ওমেগা ইকুয়াল টু লিখতে পারি 6 রেডিয়ান পার সেকেন্ড। আর আমাদের এখান থেকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা যে রুট ওভার কে বাই এম এর ফর্মুলা দিয়ে বের করলাম 17.89,
17.89 এখানে বসাইলে বিটা এর ভ্যালুটা আসে 0.34। আর ডেল স্ট্যাটিক যেটা আমাদের এখানে ডাইরেক্ট প্রশ্নে দেওয়াই আছে, এই যে দেখেন ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, যেটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ডাইরেক্ট দেওয়াই আছে 0.05। 0.05 টাকে আমরা ডি নট দ্বারা প্রকাশ করছি এবং ডি নট মানে আমরা এখানে বলতেছি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বা স্ট্যাটিক ডিসপ্লেসমেন্ট। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট যেটা সেটাই হলো স্ট্যাটিক ডিসপ্লেসমেন্ট। স্ট্যাটিক ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা 0.05, তাহলে 0.05 ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা এর ভ্যালু 0.34, 0.34 হোল স্কয়ার। এখান থেকে মেইনলি অ্যামপ্লিটিউডের ভ্যালুটা আসে 0.0565 মিটার। এটাই হলো আমাদের ডাইনামিক অ্যামপ্লিটিউড। ডাইনামিক অ্যামপ্লিটিউডের ভ্যালু আসতেছে 0.0565 মিটার। তাহলে আমাদের দেখেন যখন স্ট্যাটিক অ্যামপ্লিটিউড যেটা বা স্ট্যাটিক যে ডিসপ্লেসমেন্ট সেটা ছিল 0.05 মিটার, আর ডাইনামিক অ্যামপ্লিটিউড যেটা ডাইনামিক অ্যামপ্লিটিউডটা আসছে 0.0565 মিটার, অর্থাৎ ডাইনামিক অ্যামপ্লিটিউডটা স্ট্যাটিকের থেকে বেশি আসতেছে। এতটুকুই আমাদের জাস্ট এই দুইটা ভ্যালু বের করতে বলতেছে, জাস্ট দুইটা সিম্পল ছোট ছোট সূত্র, ডাইনামিক অ্যামপ্লিটিউডের ছোট একটা সূত্র আর হার্স বের করার বা ফ্রিকোয়েন্সি বের করার তো ফর্মুলা এটাই। জাস্ট এই ওমেগা এন বের করার পরে ফর্মুলাটা বসাই দিলে আমাদের ফ্রিকোয়েন্সি যেটা সেটা চলে আসবে। এই প্রবলেমটা কি বোঝা গেছে? জি স্যার। কারোর কোনো সমস্যা আছে এই প্রবলেমটাতে? না স্যার। আচ্ছা।